প্রত্যেকেই আবারও স্বাগত। এখনকার জন্য অন্য কয়েকটি বিনিয়োগ উপকরণগুলিকে দেখে নিই। বিনিয়োগ স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলি একই সাথে আমাদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য সমান গুরুত্বপূর্ণ। বিভিন্ন রকমের আর্থিক উপকরণ রয়েছে যেগুলি আমাদের ভালো রিটার্ন দেয়। এগুলির মধ্যে কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই। ইপিএফ বা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, যে কোনো কর্মী যার উপার্জন মাসিক 15,000 টাকার কম, তিনি এপিএফ এর সদস্য হবেন। যে সকল কর্মী এই উপার্জন প্রতি মাসে 15,000-এর বেশি, তার জন্য অ্যাসিস্ট্যান্ট পিপিএফ কমিশনের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং এমপ্লয়ারকে একজন সদস্য হতে হবে। একজন কর্মী হিসেবে আপনি ইপিএফ স্কিমের প্রেক্ষিতে আপনার বেতনের একটি নির্দিষ্ট অংশ 12% দেবেন। এই টাকা প্রায় আপনার নিয়োগকর্তার থেকে সমান টাকার যুক্ত হবে। কোম্পানি ইপিএফও এই টাকা জমা দেয়। মিলিত টাকার পরিমাণটি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে জমা হয়। বর্তমানে ইপিএফ বছরে 8.5% হারে সুদ দিয়ে থাকে। ইপিএফ এর সুবিধাগুলি হল, এটি একটি নিয়মানুবর্তী বিনিয়োগ। এর অর্থ হল এটি দীর্ঘমেয়াদী এবং প্রতি মাসে অল্প অল্প করে বিনিয়োগ করা হয়। এটাতে করের সুবিধে রয়েছে। এই সুবিধের মধ্যে রয়েছে কর ছাড়, যার অর্থ হল সরকারকে যে পরিমাণ কর দিতে হয় সেটা কমে যায়, এবং যখন স্কিম থেকে যে পরিমাণ অঙ্কটা তুলে নেওয়া হয় তার ওপরেও করের ছাড় থাকে। সম্পূর্ণ টাকার পরিমাণের ওপরে, সেই সাথে সুদের ওপরেও কোনো রকমের কর দিতে হয় না। এটি ঝুঁকিমুক্ত এবং রিটার্ন গ্যারান্টিযুক্ত। অবসর অথবা বেকারত্বের 2 মাস পরে টাকা তোলা যাবে, অথবা 55 বছরের পরে তারা পুরো টাকা তুলতে পারবেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পিপিএফ হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটি দীর্ঘমেয়াদী, সরকারি নিহিত অবসর সঞ্চয় পন্থা, শুধুমাত্র এনআরআই অর্থাৎ নন রেসিডেন্ট ইন্ডিয়ান ছাড়া। ইপিএফ এর মতো নয়, যেখানে বেতনভুক্ত ব্যক্তিরা টাকা জমা রাখতে পারেন। পিপিএফ এ ছাত্র, স্বনিযুক্ত কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছে। জাতীয় ব্যাংক অথবা পোস্ট অফিসে পিপিএফ খোলা যায়। প্রতি বছরে ন্যূনতম 500 টাকা এবং সর্বাধিক 1,50,000 টাকা পর্যন্ত জমা করা যায়, এবং টাকাটা 15 বছরের জন্য আটকে থাকে। পিপিএফ এ আইটি আইনের 80C ধারার অধীনে বিনিয়োগ, সুদ এবং ম্যাচুরিটিতে করের সুবিধে রয়েছে। 3 বছর থেকে 6 বছরের মধ্যে পিপিএফ থেকে লোন নেওয়া যায়। বার্ষিক যুক্ত হওয়া বর্তমান সুদের হার হল 7.1%। ম্যাচুরিটির পরে আপনি অ্যাকাউন্টটি টাকা দিয়ে বা না দিয়ে চালাতে পারেন। এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট হল একটি ফিক্সড আয় বিনিয়োগ স্কিম, যা আপনি পোস্ট অফিসের যে কোনো শাখায় খুলতে পারেন। এই স্কিমটি ভারত সরকারের একটি উদ্যোগ। এটি একটি সঞ্চয় বন্ড, যেটি মূলত অল্প ও মাঝারি আয়ের বিনিয়োগকারীদের উৎসাহিত করে আয়কর থেকে বাঁচার জন্য বিনিয়োগ করতে। বার্ষিক যুক্ত হওয়া বর্তমান সুদের হার হল 6.8%। টাকাটা 5 বছরের জন্য ফিক্স থাকে। এনএসসি কেনার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো কেওয়াইসি জমা দিতে হয়। ঋণের জন্য এনএসসি জামানত হিসেবে ব্যবহার করা যাবে। প্রতি বছর 1,50,000 টাকা পর্যন্ত 80C এর অধীনে করের সুবিধে। এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম। ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস হল পেনশন ফান্ড রেগুলেটরি এবং ডেভেলপমেন্ট অথরিটি এবং কেন্দ্রীয় সরকারের একটি সামাজিক নিরাপত্তার স্কিম। যে কোনো ভারতীয় এই স্কিমের সদস্য হতে পারেন। এটি 18 থেকে 60 বছর বয়সী সমস্ত ভারতীয় নাগরিক করতে পারেন। এটি অবসরের পরে একটি স্বেচ্ছাকৃত এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা। অবসরের সময় ফান্ডের 60% তুলে নেওয়া যাবে এবং বাকি 40% উপভোক্তাকারীকে মাসিক দেওয়া হবে। যত তাড়াতাড়ি আপনি অ্যাকাউন্ট খুলবেন, তত বেশি পেনশনের লক্ষ্য ঠিক করতে পারবেন। 5 বছর পরে আপনি জমা দেওয়ার টাকার 25% পর্যন্ত তুলতে পারবেন। এভিপি কিষাণ বিকাশ পত্র। ভারতীয় ডাক বিভাগ 1988 সালে একটি ছোট সঞ্চয় সার্টিফিকেট স্কিম হিসেবে কিষাণ বিকাশ পত্র চালু করে। এর প্রাথমিক উদ্দেশ্য হল মানুষকে দীর্ঘমেয়াদী আর্থিক শৃঙ্খলায় উৎসাহিত করা।
সাম্প্রতিকতম আপডেট হিসেবে এই স্কিমের মেয়াদ হলো 124 মাস। ন্যূনতম বিনিয়োগ হলো 1000 টাকা আর কোনো ঊর্ধ্বসীমা নেই। আজ যদি আপনি একটি মোটা পরিমাণ অঙ্কের অর্থ বিনিয়োগ করেন তাহলে 124 মাস পরে এর দ্বিগুণ পরিমাণ অর্থ পাবেন। প্যান কার্ড 50,000 টাকার বেশি বিনিয়োগ করার জন্য আবশ্যিক। আপনি একটি নামে অথবা যৌথ নামে সার্টিফিকেট রাখতে পারেন। বাজারের ওঠানামা সত্ত্বেও আপনার পোস্ট ম্যাচিউরিটির টাকার গ্যারান্টি রয়েছে। এটি নিরাপদ বিনিয়োগ এবং বাজারগত ঝুঁকি নেই। মেয়াদ শেষ হবার পরে আপনার বিনিয়োগকৃত রাশি ও লাভ ফেরত পাবেন। বর্তমান বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হল 6.9%। কেভিপি সম্পূর্ণ করযোগ্য। উপরোক্তগুলি সরকারি অনুমোদিত স্কিম এবং তাই সুরক্ষিত সেভিংস স্কিম এবং বেশিরভাগ স্কিমে করের সুবিধে রয়েছে। আপনি বাজার চলতি আরও অনেক সেভিংস স্কিম পাবেন যা খুব বেশি রিটার্ন দেয়। অনুগ্রহ করে এই ধরনের স্কিম থেকে সাবধান থাকবেন। সবসময় সরকারি চালিত এবং সেভিংস সুদের হার যাচাই করবেন। বাজার দরের চেয়ে বেশি যেগুলি প্রতিশ্রুতি দেয় সেগুলি মিথ্যে এবং কার্যকরী নয়। বুদ্ধির সঙ্গে বিনিয়োগ করুন এবং একেবারেই লোভী হবেন না। এই ধরনের স্কিম থেকে সাবধান। মনে রাখবে, তোমাদের কষ্টার্জিত অর্থের সুবিধা ভোগ করার অধিকার তোমাদেরই আছে। তাই বিচক্ষণতার সাথে বিনিয়োগ করো আর কখনো লোভী হইও না। চক্রবৃদ্ধি হারে সুদ। আমরা আগে সরল সুদের বিষয় শিখেছি। ওপরের কিছু স্কিম যেমন এনএসসি এবং পিপিএফ কে আমরা কম্পাউন্ড বা চক্রবৃদ্ধি সুদের কথা শুনেছি। এবার কম্পাউন্ড বা চক্রবৃদ্ধি সুদ এবং কম্পাউন্ডের ক্ষমতা কি সেটা বুঝব। সরল সুদে আপনি শুধু মূলধনে অর্থাৎ যে টাকা আপনি প্রথমে বিনিয়োগ করেছেন সুদ উপার্জন করেন, যেখানে কম্পাউন্ডিং আপনি মূলধনের উপরে সুদ এবং একই সঙ্গে পূর্বের উপার্জিত সুদ উপার্জন করবেন। তাই চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে বেশি হয়। উদাহরণস্বরূপ 10 বছরের জন্য 100 টাকা 10% সরল সুদে আয় করবে। সরল সুদ ইকুয়াল টু মূল টাকা ইন্টু সুদের হার ইন্টু সময় ইকুয়াল টু 100 ইন্টু 10/100 ইন্টু 10 ইকুয়াল টু 100 টাকা। কিন্তু চক্রবৃদ্ধিতে CI ইকুয়াল টু P থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস R হোল T মাইনাস 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে P ইকুয়াল টু পরিমাণ, R ইকুয়াল টু সুদের হার, T ইকুয়াল টু সময়। এক্ষেত্রে CI ইকুয়াল টু 100 থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 10% হোল 10 মাইনাস 1 থার্ড ব্র্যাকেট equal to 100 third bracket open first bracket 1 plus 0.1 whole 10 minus 1 third bracket close equal to 100 first bracket 1.593 equal to 159.3। আসুন আমরা রাজার একটা গল্প শুনি আর বুঝে নিই কম্পাউন্ড বা চক্রবৃদ্ধি বলতে কি বোঝায়। একদা একজন ধনশালী রাজা ছিলেন। তিনি তার বুদ্ধির জন্য এবং উদ্ভাবনের প্রকৃত পৃষ্ঠপোষক হিসেবে সম্মানিত হতেন। একদিন এক ব্যক্তি তার কাছে একটি নতুন বোর্ড গেম নিয়ে আসেন যা তিনি আবিষ্কার করেছেন। তিনি সেই খেলাকে চেস বলেন। রাজা সেই ব্যক্তির সঙ্গে খেলাটি খেলেন এবং তিনি এতটাই অনুপ্রাণিত হন যে সেই ব্যক্তিকে নিজের জন্য পুরস্কৃত পছন্দ করতে বলেন। ব্যক্তিটি চেস বোর্ডের প্রথম চৌকোর জন্য একটি আশেরফি বা সোনার মুদ্রা, দ্বিতীয়র জন্য 2 আশেরফি, তৃতীয়র জন্য 4, চতুর্থ এবং চেস বোর্ডে 64টি চৌকোর জন্য 8টির কথা বলেন। রাজা এটি খুব সহজ পুরস্কার পাবেন, কিন্তু 64তম চৌকো পর্যন্ত মানে 64th চৌকো পর্যন্ত সেই ব্যক্তি 18446744073 709551 আশেরফি জড়ো করতে পারেন। রাজা তাকে কথা দিয়েছিলেন, তাই তাকে সেটি রাখতে হয়। তাই তার সম্পূর্ণ কোষাগার খালি হয়ে যাওয়ার পরেও তিনি সেই ব্যক্তিকে পুরো পুরস্কার দিতে পারেননি। এই গল্পে কম্পাউন্ডিং এর ধারণা রয়েছে।
আর্থিক পরিকল্পনার পরবর্তী অংশে কর প্রদান সহ ভবিষ্যতের জন্য কিভাবে একটি নিশ্চিত ও নিরাপদ পরিকল্পনা করা যায় সে বিষয়ে শিখব।